ক্রমেই তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। 4 দিনে ইরানের 2000 লক্ষ্যবস্তুকে মার্কিন হামলা, নতুন করে যুদ্ধে জড়াচ্ছে ইউরোপ। যুদ্ধকালীন সংকটে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী। বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত সরকারের। পহেলা বৈশাখের মধ্যে শুরু হবে কৃষক কার্ড বিতরণ। এবং চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা ধরে শীঘ্রই সাঁড়াশি অভিযান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরানোর প্রত্যয়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ইরানে অভিযানের পর থেকে এখন পর্যন্ত 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করছে যুক্তরাষ্ট্র। এদিকে বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারা আউলিয়া আল দাম। এছাড়া ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সাইপ্রাসকে রক্ষা করতে যুক্তরাজ্য, ফ্রান্স ও গ্রিস যৌথভাবে সামরিক শক্তি মোতায়েন করেছে। বিস্তারিত ঐশী আলমের প্রতিবেদনে। ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সাইপ্রাসকে রক্ষা করতে যৌথভাবে সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও গ্রিস। যুক্তরাজ্য জানিয়েছে তারা সাইপ্রাসে যুদ্ধজাহাজ HMS ড্রাগন ও অগাস্টা ওয়েস্টল্যান্ড AW159 ওয়াইল্ডক্যাট হেলিকপ্টারও পাঠাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন সাইপ্রাস ও সেখানে অবস্থানরত ব্রিটিশ সেনাদের নিরাপত্তায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিস 4টি F-16 যুদ্ধবিমান এবং 2টি ফ্রিগেট পাঠিয়েছে। এর মধ্যে একটি জাহাজে সেন্টোরো অ্যান্টি-ড্রোন জ্যামিং সিস্টেম রয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস নিকোসিয়া সফরকালে বলেন, গ্রিস সামরিক বাহিনী প্রস্তুত আছে এবং সাইপ্রাসকে প্রতিরক্ষায় সহায়তা করতে ভবিষ্যতেও প্রস্তুত থাকবে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্য গল বাল্টিক যুদ্ধবিমান ও ফ্রিগেট জাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এরই মধ্যে মধ্যপ্রাচ্যে রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশে নজরদারি রাডার মোতায়েন করা হয়েছে। সাইপ্রাস ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে, তাই সাইপ্রাসকে সমর্থন দিবে ফ্রান্স। বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী মোতায়েন করতে তিনি প্রস্তুত। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে যাকেই দায়িত্ব দেয়া হোক তাকে নিশ্চিহ্ন করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেন, ইসরায়েল যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির সরকার পতনের পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রাখবে। ঐশী আলম, মোহনা সংবাদ। এদিকে ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় ধর্মীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আবদুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি ও বিশেষজ্ঞ পরিষদের সমর্থনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হামলায় নিহত খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদে সমাহিত করার কথা জানায় ইরান। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চল কার্যত যুদ্ধাবস্থার দিকে এগোচ্ছে বলে মত বিশ্লেষকদের। প্রিয়াঙ্কা নিতুর রিপোর্ট। ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। দেশটির বিপ্লবী গার্ড ও বিশেষজ্ঞ পরিষদের সমর্থনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরেই।
এদিকে তেহরানের পশ্চিম প্রান্তে একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, সেখানে গোপনে পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরির কাজ চলছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান এখন পর্যন্ত 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ও 2000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে পাল্টা হামলায় ইরানের সামরিক অবকাঠামো ও মিসাইল লঞ্চার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের রাজধানী দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত যদি দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা না যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের উদ্বুদ্ধ পরিস্থিতিতে আজও ঢাকা থেকে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। কেউ কেউ আবার আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়েই পাড়ি জমাচ্ছেন গন্তব্যে। জীবন এবং সংসারের প্রয়োজনে যুদ্ধ সংঘাতের মধ্যে কর্মস্থলে ছুটছেন তারা। বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। গেল 5 দিন ধরে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। দেশে দেশে চলছে হামলা আর পাল্টা হামলা। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নিশ্চিতভাবেই বড় ধাক্কায় ফেলবে। ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ। বাংলাদেশের বিমানবন্দরে কয়েকদিন ধরেই প্রবাসীদের চাপা কান্না। কারণ ছুটি শেষ হয়ে গেলেও ফ্লাইট বাতিলের ধাক্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিরতে পারছেন না তারা। আমার আকামার মেয়াদ অল্প কিছুদিন আছে আর কি, 8 তারিখ পর্যন্ত আকামার মেয়াদ আছে, এজন্য জরুরি চলে যাচ্ছে আর কি। আমরা বলছে যে আজকে ফ্লাইট সৌদি ফ্লাইট চলে, তাই আমরা আসছি যাওয়ার জন্য। গেল শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 173টি ফ্লাইট বাতিল হয়েছে। এই তালিকায় বুধবার যুক্ত হয়েছে 25টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার অ্যারাবিয়ার 8টি, এমিরেটসের 5টি এবং ইউএস বাংলার 4টি। তবে সৌদি সহ কয়েকটি দেশে শুরু হয়েছে বিমান চলাচল। সেসব গন্তব্যে আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে জীবিকার তাগিদে পাড়ি জমাচ্ছেন প্রবাসীরা। ভয় লাগলেও কিছু করার নাই, সংসারের টানে টিকিটও কাটা, ভিসারও মেয়াদ কম, যাইতেছি পেটের অভাবে স্যার, পেটের অভাবে যাইতেছি, পোলাবান সাবান এগুলো খাওয়াইতে 3 দায়, সেই জন্য পেটের অভাবে যাইতেছি জায়গাটায়। হঠাৎ করে সৃষ্টি হওয়া এই পরিস্থিতিতে স্বজনরাও যেন নিরুপায়। অনিশ্চয়তায় ভরা এক যাত্রার পথে তাই ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় মানুষদের বিদায় জানাচ্ছেন তারা। খুব খারাপ লাগতেছে যে এরকম পাঠাইতেছি, যুদ্ধের মধ্যে টাকা পয়সা জমা দিয়ে হালিয়ে দিছি, টিকিট পাই হালিয়ে দিছি, এখন তো পাঠাইতে হবে, না পাঠিয়ে তো আমাদের উপায় নাই। খারাপ তো লাগতেছে, আর কি করবো, আমার ছেলে তো বিদেশে মনে করেন মেয়াদ শেষ, এমনি যাওয়া লাগতেছে, বুঝেন না, পরিস্থিতির কারণে যাওয়া লাগতেছে। আর যখন সে পাসপোর্ট জমা দিছে তখন তো এই পরিস্থিতি ছিল না, এখন বাস্তবতার প্রেক্ষিতে তো টাকা পয়সা জমা দেওয়া হয়েছে, আল্লাহর ঘর ওইখানে যাক, যদি আল্লাহ যেভাবে তার যদি রিজিক রাখে সে আবার ফিরে আসবে আমাদের মাঝে। বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েতে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে, সেগুলো নিয়ে দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদনে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর ও মার্কিন রাষ্ট্রদূত। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ নিয়ে ঢালাও মন্তব্য করা অনুচিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় 3.5 বিলিয়নের মতো আমদানি করি, তো এটি আমাদের একটা বৃহৎ বাণিজ্যিক অংশীদার
সিঙ্গেল দেশ হিসাবে, একক দেশ হিসাবে বৃহত্তম দেশ। তো সেই দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, আমাদের এখানকার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তাদের সহযোগিতার বিষয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলাপ হয়েছে। এরপর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পল কাপুর। মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে জ্বালানি সমস্যার সমাধানে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছে ঢাকা। সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি। আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে, যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কী কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে, এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে তা দিয়ে মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকভাবে চলা সম্ভব হবে বলেও দাবি করেন মন্ত্রী। আমার হাতে যা আছে সেইটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরের মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি জানান, প্রতি বছর 5 কোটি করে গাছ লাগানো হবে। এছাড়া আগামী পহেলা বৈশাখের মধ্যেই পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন, এটা তো আমাদের সাথে কোনো সম্পর্কিত না, বা সরকার এভাবে ওয়াকিবহাল এবং যেন সংকটটা যেন কম হয়। প্রতিমন্ত্রী উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টন করে দেওয়া হয়। এর আগে 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। নতুন দায়িত্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, নৌ পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান, রেলপথ ও সড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে পুলিশের প্রতি দেশের সর্বস্তরের মানুষের আস্থা ফেরাতে কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি। বুধবার সকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মতবিনিময় সভায় যোগদানের পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অংশ নেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং থানার ওসিরা। পরে ডিএমপির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের প্রতি বিগত সরকারের চিত্র তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি। চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী
সন্ত্রাসী, দাগী আসামি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ব্যস্ততার নগরী ঢাকায় যানজট নিরসনে কাজ করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। একই সঙ্গে পুলিশের প্রতি দেশের সর্বস্তরের মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে জমজমাট ইফতার বাজার। ইফতার টেবিলে ভিন্ন স্বাদ পেতে দোকানে ছুটছেন রোজাদাররা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনি। মনির, ইফতার বাজারের আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? রিঙ্কু, আসলে পবিত্র রমজান মাস চলছে, ইতিমধ্যেই 13টি রোজা সম্পন্ন হয়েছে, 14তম রোজা চলছে এবং সেই পবিত্র রমজানের রোজার সবচেয়ে সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গাটি থাকে সেটি হচ্ছে ইফতার। এবং এই ইফতার আসলেই কিন্তু ঢাকার অলিতে গলিতে রাস্তাঘাটে নানান জায়গায় কিন্তু আসলে ইফতারের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে এবং এই দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু সারিবদ্ধ রাস্তায় সারিবদ্ধ ইফতারের পসরা সাজিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে ইফতারের যে মূল আকর্ষণ, যে জিলাপি রয়েছে, এখানে বুন্দিয়া রয়েছে, এখানে ছোলা রয়েছে। তো আমরা এখানে ইফতারের যিনি দায়িত্বে আছেন আমরা তার সাথে কথা বলতে চাই। আসলে যে ইফতার বাজার তো শুরু থেকে আপনার ইফতার বাজার মানে সম্পন্ন করছেন, বিক্রি করছেন, সব মিলে ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছেন আর আপনার কাছে কি কি মেনু আছে, দাম কেমন? আগে যে অবস্থানে সারা পেতাম মানে এবার তেমনটা না, তবে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, তো খারাপও না, একবার খারাপও বলা যাবে না, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালো, সব কম বেশি মিলাই, এত বেশিও না আবার এত কমও না। দাম কেমন? তারা অভিযোগ করছেন দাম বেশি। না না, দাম তো আমরা আগে মনে করেন কয়েক বছর আগেও 5 টাকা পিসে রাখতাম জিনিসগুলো, এখনও সীমিত দামি যা রেট আছে তাই। এটা আপনি দেখতে পারেন এদিকে সাসলিক আছে, আপনি অন্য জায়গায় বেশি 70-80 টাকা, আমরা 50 টাকায় বেচছি চিকেন দেয়া। এখানে আছে ডিম চপ, জালি কাবাব, টিকা 20 টাকা করে বেচছি। এগুলো অন্য জায়গায় অনেক রেটে দাম বেছে আমরা জানি না, তবে আমরা দানশিরির স্পেশাল খাবার হিসাবে আমরা বেচছি 20 টাকা করেই। এখানে আছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সাসলিক, পাকোড়া, এগুলো 5 টাকা পিছিয়ে বেচছি। অন্য জায়গায় তো অন্য দামে বেচছে, তবে আমরা আমাদের দানশির স্পেশাল হিসাবে আরও দামে বেচা দরকার, তবে অনেক কাস্টমারে বলে যাচ্ছে আমরা অনেক কমে দিচ্ছি। দর্শক আসলে দেখতেই পাচ্ছিলেন যে উনি কতটা ব্যস্ত ইফতার বাজার নিয়ে, কারণ ইফতারের সময় আর কিছুক্ষণ রয়েছে। আসলে তিনি জানাচ্ছিলেন যে বাজারের যে সব ধরনের পণ্যের যে দাম নিত্য, বিশেষ করে রমজান আসলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় এবং সেই দামের প্রভাব কিন্তু আসলে ইফতার বাজারেও পড়ে। তবে তাদের দাবি তারা মানসম্মত ইফতারের যে অনুষঙ্গ রয়েছে, মানসম্মত অনুষঙ্গ দিয়ে আসলে ইফতার তৈরি করেন এবং সেজন্য তাদের ইফতার বাজারে মানুষের এত ক্রেতা সমাগম। এবং বিশেষ করে তারা বলছিলেন যে ইফতারের। অসংখ্য ধন্যবাদ মনির আপনাকে। দিন ধার্য থাকলেও আজ 24-এর অভ্যুত্থানে রামপুরার কার্নিশে গুলি এবং 2 জনকে হত্যার মামলার রায় ঘোষণা করা হয়নি। অতিরিক্ত তথ্য প্রমাণ পাওয়ায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রায়ের তারিখ পিছিয়ে দেন ট্রাইব্যুনাল। এক্ষেত্রে শুনানির জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার উস্কানির মামলায় প্রথম সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 10 মার্চ। মুদাসির আলীর প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে রামপুরায় 1 জনকে গুলি ও 2 জন হত্যা মামলার রায়ের দিন ধার্য ছিল বুধবার। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণার কথা ছিল। তবে মামলায় আরেকটি প্রমাণ নজরে আসায় ট্রাইব্যুনালের কাছে সময় আবেদন করেন প্রসিকিউশন টিম। এজন্য 5 সপ্তাহের সময় দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে 9 এপ্রিল। হাতে আসা তথ্য প্রমাণের বিষয়ে বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি
শক্ত সাবুত এভিডেন্স, যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এ পর্যন্ত মামলায় মোট আসামি 5 জন। গ্রেপ্তার রয়েছেন কেবল সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি তৎপরতা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। একই ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। এতে জয় পলকের ফোনালাপ সহ অন্যান্য ডিজিটাল প্রমাণ পাওয়া যায়। তাদের একটা বিশেষায়িত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারা তথ্য প্রদান করেছে এবং সরাসরি নির্দেশনা দিয়েছে এবং বিটিআরসির যে কর্মকর্তা যিনি সামগ্রিক ইন্টারনেট এবং আইএসপি নেটওয়ার্ককে সরাসরি জুলাই 18 তারিখে বিশেষ করে সমস্ত ইন্টারনেট শাটডাউন করার জন্য যে নির্দেশ দিয়েছে, সেই সমস্ত সেলফোন আমরা জব্দ করেছি। যদিও এসব অস্বীকার করেন পলকের আইনজীবী লিটন আহমেদ। উনি যে সমস্ত ডকুমেন্টস কোথা থেকে কে সরবরাহ করেছে, সেই আলামত সম্পর্কিত কোথায় এবং কোথা থেকে উনি এইগুলো সংগ্রহ করেছে, সেই বিষয়ে উনি ওনার জব্দ তালিকায় উল্লেখ করেননি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে প্রপারলি উনি কোনো এভিডেন্স আনতে পারেননি। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া ডুসাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য জোনায়েদ সাকি, অ্যাডভোকেট আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল, এম এ হান্নান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মুশফিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় আমন্ত্রিত অতিথি আব্দুল মান্নান বলেন, এমন আয়োজনে সংগঠন এবং সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। অনুষ্ঠানে ডুসাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আমন্ত্রিতদের অভ্যর্থনা জানান। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে জমে উঠতে শুরু করেছে সারা দেশের ঈদ বাজার। রমজান শুরু হওয়ার পর থেকেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। নিত্য নতুন ডিজাইনের সব কাপড় পাওয়া যাচ্ছে বিপণী বিতান, মার্কেট, ফুটপাত সহ সবখানেই। মার্কেটের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেনাকাটার আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাধন সূত্রধর। সাধন, ঈদ কেনাকাটার চিত্র আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি আছি এই মুহূর্তে মানিকগঞ্জের জেপি মার্কেটে। আপনি জানেন যে রোজার আজকে 14 দিন, এই 14 দিনে কিন্তু ঈদের বেচাকেনা একেবারে জমে উঠেছে। আমি যেমনটি দেখছি যে আজকে কিন্তু বিক্রেতারা যেমনটি জানিয়েছে যে তাদের কিন্তু বিক্রি বেড়েছে। যে ড্রেসটির দাম এবছর ইন্ডিয়ান ফার্সির দাম 3,500 থেকে 5,500 টাকা বিক্রি হচ্ছে। শর্ট 3 পিস 3,500 থেকে 5,000 টাকা বিক্রি হচ্ছে। এবছর যে ড্রেসগুলোর প্রতি বেশি চাহিদা আছে সেগুলো হলো আফগান, ফার্সি এবং শর্ট 3 পিস। এই পোশাকগুলোর উপরে কিন্তু বেশি চাপ পড়েছে। আমি যদি একজন বিক্রেতার সাথে কথা বলি যে তার ঈদে কেমন বিক্রি হচ্ছে বলবেন? আমাদের বিক্রিটা হচ্ছে রোজার শুরু করতে মোটামুটি হচ্ছে, কিন্তু আমাদের আশাটা আরো বেশি ছিল। হয়তো বা বেতন বাড়াচ্ছে কেবল হইলো, এখন হয়তো অন্তত বাড়বে, এটাই আমরা আশা করছি আর কি। আমাদের সেটা ভালো আসছে। ধন্যবাদ আপনাকে। আমি যদি এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলি, পোশাকের দাম কিরকম একটু বলবেন? আমাদের কাছে মোটামুটি না, গতবারের চাইতে এবারে দামটা একটু বেশি। যার ব্র্যান্ড আইটেমের যে পোশাকগুলো, আপনি জানলেন যে এবছর ক্রেতারা যেমনটি বলছে যে আসলে পোশাকের দাম কিন্তু একটু বেশি এবং বিক্রেতা
যেমনটি জানিয়েছে রোজা যাবে। আর জি সাধন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে, শেষ করব মোহনার সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ক্রমেই তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। 4 দিনে ইরানের 2000 লক্ষ্যবস্তুতে মার্কিনী হামলা, নতুন করে যুদ্ধে জড়াচ্ছে ইউরোপ। যুদ্ধকালীন সংকটে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী। বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত সরকারের। পহেলা বৈশাখের মধ্যেই শুরু হবে কৃষক কার্ড বিতরণ। এবং চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করে শীঘ্রই সাঁড়াশি অভিযান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরানোর প্রত্যয়। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।